আমন্ত্রণ বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিরিন এবং আমি অনিমেষকর। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। চিত্রনায়িকা পরিমণিকে ধর্ষণ হত্যা চেষ্টা মামলায় ব্যবসায়ী নাসির সহ গ্রেপ্তার ৫-৬ জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা। পরিমণির মামলার প্রধান আসামি নাসিরকে বোট ক্লাবের নির্বাহী কমিটি থেকে বহিষ্কার, নারী ও মাদকে জড়িত থাকার অভিযোগ। কুষ্টিয়ায় ৩ জনকে গুলি করে হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তি, এএসআই সৌমেনের কারাগারে পাঠানোর আদেশ। সিনোফার্ম ও ফাইজারের করোনার টিকা দেয়া শুরু হচ্ছে ১৯ জুন থেকে। অগ্রাধিকার পাবেন শিক্ষার্থী ও আগে নিবন্ধিতরা। করোনায় দেশে আরও ৫৪ মৃত্যু, নতুন রোগী ৩,০৫০ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪.৮০। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। পরিমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার মূল আসামি নাসির উদ্দিন সহ ৫ জন গ্রেপ্তার হয়েছে। দুপুরে রাজধানীর উত্তরা থেকে মদ ও ইয়াবা সহ তাদের আটক করে গোয়েন্দা পুলিশ। বিমানবন্দর থানাতেও তাদের বিরুদ্ধে একটি মাদক মামলা করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঢাকা বোট ক্লাবে চিত্রনায়িকা পরিমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টা হয় ৯ জুন। এর ৫ দিন পর সোমবার দুপুরে সাভার থানায় মামলা করেন পরিমণি। বোট ক্লাবের পরিচালক ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ সহ আসামি করা হয় ৬ জনকে। মামলার পরপরই রাজধানীর উত্তরার ১ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের ১৩ নম্বর বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। বাড়িটির ৩য় তলা থেকে গ্রেপ্তার করা হয় আসামি নাসির, অমি ও ৩ নারীকে। জব্দ করা হয় ইয়াবা, মদ সহ বিভিন্ন মাদক। পরিমণির ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ বাড়িতে আত্মগোপন করেছিলেন নাসির। সাভারে এফআইআর-ভুক্ত যে আসামি দুজন, তারা দুজনকে আমরা গ্রেপ্তার করেছি। পাশে আরও ৩ জন রক্ষিতা ছিল, ৩ জন রক্ষিতাকে আমরা গ্রেপ্তার করেছি। তাদের সাথে আরও কোনো রাঘব বল আছে কিনা, যারা এভাবে রাতের বেলা এই অন্ধকারে বিভিন্ন ক্লাবে গিয়ে উঠতি বয়সী মেয়েদেরকে ব্যবহার করে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ চালায়, তাদের বিরুদ্ধে আমাদের এখন থেকে আমাদের রাত ৮টা ৯টা 10টার পরে কোনো যদি উঠতি বয়সী মেয়ে ক্লাবে গিয়ে ডিজি পার্টির নামে অনাচার অবাচার করে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। পুলিশ জানায় এই বাড়িতে বিভিন্ন সময়ে তরুণীদের নিয়ে চলত ডিজে পার্টি, বসত মদের আসর। গ্রেপ্তার ৫ জনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদক আইনে মামলা করেছে ডিবি পুলিশ। পরিমণিকে যখন নির্যাতন করা হয়, তখন সেটা আমাদের কাছে আসলে আমরা যারা গোয়েন্দা চাকরি করি, আমাদের দায়িত্বই হচ্ছে এটি তদন্ত করা, এবং তদন্ত করে কিন্তু আমরা তাদের গ্রেপ্তার করেছি। তাদের জিজ্ঞাসাবাদ করব, যদি প্রয়োজন হয় তাদের রিমান্ডে আনবো। যেহেতু আমরা মাদক পেয়েছি, এখানে এই বাসা তো একটা ডিজে পার্টি হয়, এই জায়গাটা মাদক সেবন হয়, ডিজে পার্টি হয়, আমরা সব কিছু মিলেই আমরা এখান থেকে উদ্ধার করি। মামলার এজাহারে পরিমণি অভিযোগ করেন, সেদিন রাতে তাকে ধর্ষণ চেষ্টার সাথে মদ পানেও জোর করা হয়। এক পর্যায়ে নাসির উত্তেজিত হয়ে বোতল ভেঙে গায়ে ছুঁড়ে মারেন। এই ঘটনায় নাসির, অমি সহ ৬ জনকে অভিযুক্ত করেছেন পরিমণি। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নায়িকা পরিমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি নাসির ইউ মাহমুদ বোট ক্লাবের আড়ালে নারী নির্যাতনের মূল হোতা। এরই মধ্যে ঢাকা বোট ক্লাবের নির্বাহী কমিটি থেকে তাকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। পুলিশের অভিযোগ, ক্লাব ব্যবসার আড়ালে নারী কেলেঙ্কারি ও মদ ইয়াবা ব্যবসা করত নাসির। এছাড়া বাসা ভাড়া করে বার বা ডান্স ক্লাব চালাতেন নাসির। নাসির ইউ মাহমুদ ঢাকা বোট ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য। তিনি ৩৭ বছর ধরে আবাসন ব্যবসায় জড়িত। ১০ বছর ধরে আছেন কুঞ্জ ডেভেলপার্স লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্বে। কুঞ্জ ডেভেলপার্সের আগে তিনি মাহমুদ বিল্ডার্স অ্যান্ড অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। এছাড়া তিনি গণপূর্ত অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, রাজুক, রেলওয়ে সহ সরকারি বেসরকারি নানা ঠিকাদারি কাজ করেন। নাসির ইউ মাহমুদ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি BACI এর সাবেক নির্বাহী পরিষদের সদস্য। তিনি 2015, 2016 এবং 2017 সালে উত্তরা ক্লাবের নির্বাচিত সদস্য। লায়ন ক্লাব ঢাকা জোনের চেয়ারম্যানও ছিলেন। জাতীয় পার্টির প্রেসিডিয়ামেরও একজন সদস্য ছিলেন নাসির ইউ মাহমুদ।
যাদেরকে আমরা গ্রেপ্তার করেছি তাদের কাজই মদের ব্যবসা করা। এর মধ্যে একজন আছে নাসির মাহমুদ, সে এই কাজই করেন, ক্লাবের গিয়ে তার বিরুদ্ধে অভিযোগ সে এই ধরনের কাজই করেন, বিভিন্ন ছোট ছোট মেয়েদের রক্ষিতা রাখেন এবং সে ক্লাবগুলিতে সে এই ধরনের কাজগুলি আমরা তার বিরুদ্ধে অভিযোগ করি। পরিমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার পর নির্বাহী কমিটি থেকে নাসিরকে বহিষ্কার করেছে ঢাকা বোট ক্লাব। সে সহ তার অপর দুই সহযোগী এবং মামলার আসামি তুহিন সিদ্দিকী অমি ও শাহ এস আলমের সদস্যপদ স্থগিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। নিজের অজান্তে একটু বেশি করে ফেলাচ্ছেন, তো হি ওয়াজ অর শি ওয়াজ নট ইন এ শেপ টু ওয়ার্ক অ্যালোন। তাকে একটু হ্যান্ডেল করে, তাকে একটু সহযোগিতা করে গাড়িতে উঠিয়ে চলে গিয়েছে। অ্যান্ড উই থট দিস এ নর্মাল ইনসিডেন্ট। অভিযোগ অস্বীকার করে নাসির ইউ মাহমুদ দাবি করেন, পরিমণি মাতাল অবস্থায় বাসায় মদ নিয়ে যেতে চাইলে তাতে বাধা দেয়ায় বিপাকে পড়েন তিনি। ড্রিঙ্কসগুলো নিতে চাইছে তারা তো নিতে পারে না, তাদের ক্লাবের মেম্বার না। এরপরে সে উত্তেজিত হয়ে যায়, উত্তেজিত হয়ে একটার পর একটা সে গ্লাস প্লেট সে গালিগালাজ শুরু করে। ওই সময় আমি তাকে থামাইতে চেষ্টা করি, যে তো তার সাথে যে একটা ছেলে ছিল সে এসে আমাকে চর্থাপতে ও গ্লাস মারে আমার ঘাড়ে লাগে। নাসির মাহমুদের অতিথি হিসেবে ঢাকা বোট ক্লাবে যান পরিমণি। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চিত্রনায়িকা পরিমণির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তার বনানীর বাসায় মোতায়েন হয়েছে পুলিশ, জানিয়েছেন গুলশান জোনের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী। রোববার রাতে এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নাসির উদ্দিন সহ 6 জন তাকে ধর্ষণ ও হত্যা চেষ্টা করেছে এমন অভিযোগ এনে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন পরিমণি। এদিকে পরিমণির মামলার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। রোববার এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেত্রী পরিমণি জানান তার উপর ধর্ষণ ও হত্যা চেষ্টা হয়েছে। এরপর রাতে এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নাসির উদ্দিন সহ 6 জনের বিরুদ্ধে অভিযোগ এনে নিজের নিরাপত্তাহীনতার কথা জানান পরিমণি। আমি যদি মরে যাই আমাকে বুঝবেন, আমাকে মেরে ফেলা হয়েছে, আমি সুইসাইড করতে পারি না। নিরাপত্তা নিশ্চিতে রাতেই তার বাড়ির উপর পুলিশি নজরদারি চলে। আর সোমবার পরিমণির বাসায় পুলিশ মোতায়েন সহ আরও জোরদার করা হয় নিরাপত্তা। স্পর্শগত বিবেচনা খুব গুরুত্ব সহকারে দেখছি এবং তার সাথে আমাদের যোগাযোগ করাও হয়েছে। অফিসার ইনচার্জ নিজে যোগাযোগ করেছেন এবং তার কোনো ধরনের নিরাপত্তাহীনতা থাকলেও সেই বিষয়ে দেখা হচ্ছে এবং স্থানীয় যে মোবাইল টহল পার্টি তাদেরকেও বলা হয়েছে যে তার নিরাপত্তা বিষয়টি দেখভাল করার জন্য। সংবাদ সম্মেলনে পরিমণি অভিযোগ করেন চলচ্চিত্র শিল্পী সমিতির কাছে অভিযোগ জানালেও কোনো সমাধান পাননি তিনি। তবে সমিতি বলছে পরিমণির সাথে তাদের ভুল বোঝাবুঝির ঘটনা ঘটেছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার দাবিও জানিয়েছে শিল্পী সমিতি। পরিমণি বিষয়টা ভাই আমরা শিল্পী সমিতি তার সাথে আছি, সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তির দোষী দাবি করছে, শাস্তি দাবি করছে। শিল্পী সমিতির সদস্য শিল্পী, তার সাথে তো শিল্পী সমিতি আছে। গেল 9 জুন দিবাগত রাতে এক বন্ধুর সাথে ঢাকা বোট ক্লাবে গেলে শ্লীলতাহানির শিকার হন বলে অভিযোগ করেন পরিমণি। সাভার থানায় এই নিয়ে সোমবার মামলা দায়ের হলে মূল আসামি নাসির উদ্দিন সহ 5 জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে চিত্রনায়িকা পরিমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ। সংসদ অধিবেশনে আইন প্রণয়ন আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান। এ সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পরিমণি বাংলাদেশের একজন প্রখ্যাত শিল্পী। সে যে ঘটনার শিকার হয়েছে 4 দিন থেকে সে বিচার পাচ্ছে না। এটি কি অসত্য মাননীয় স্পিকার? আমি বিষয়টি দৃষ্টি আকর্ষণ করলাম। এই বিষয়টা নিয়ে অবশ্যই এখানে স্বরাষ্ট্রমন্ত্রী নাই, অবশ্যই এর সাথে জড়িত তাদেরকে অবশ্যই এই ব্যাপারে ব্যবস্থা। গতকাল আপনার সমস্ত গণমাধ্যম, সমস্ত মিডিয়াতে প্রচার হয়েছে। এরপর আর কি মাননীয় স্পিকার বলার আছে আমার? টিকটকের বিরুদ্ধে শক্ত অবস্থানে পুলিশ। এই অ্যাপ ব্যবহার করে মানব পাচার বেড়ে যাওয়ায় তদারকি জোরদার করা হয়েছে। কোনো অপরাধের প্রমাণ পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে টিকটককে অপরাধ দমনে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহার শুরু হলেও অশ্লীল কন্টেন্ট ও ব্যঙ্গাত্মক ভিডিওর ছড়াছড়ি টিকটকে। এসব দেখে অনেকের মধ্যে মানসিক অসুস্থতা তৈরি হচ্ছে বলে ধারণা বিশেষজ্ঞদের। ফলে টিকটক নিয়ে তৈরি হয় ব্যাপক সমালোচনা। এর মধ্যেই সম্প্রতি টিকটকের আড়ালে মানব পাচারের বিষয়টি সামনে আসে। এ নিয়ে হাতিরঝিল থানায় মামলা হয়েছে 3টি, গ্রেপ্তার হয়েছেন 14 জন। টিকটকের বিষয়ে কথা হয় পুলিশ প্রধানের সঙ্গে। তিনি জানান, শুধু টিকটকই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধ বন্ধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। এজন্য গঠন করা হয়েছে বিশেষায়িত ইউনিটও।
সাইবার ওয়ার্ল্ডে যে অপরাধ হচ্ছে সেই অপরাধগুলো মোকাবেলার জন্য বা সেগুলো মনিটরিংয়ের জন্য আমরা সবসময় সাইবার ওয়ার্ল্ডের আমাদের যে ইনভেস্টিগেটিভ ক্যাপাসিটি, প্রিভেন্টিভ ক্যাপাসিটি, সেগুলোকে আমরা এনহ্যান্স করার চেষ্টা করছি এবং এক্ষেত্রে যাতে করে এই ধরনের কোনো অপরাধ যাতে না ঘটে সেটা চেষ্টা করছি আমরা, ঘটলে যাতে করে সুরাহা করা যায় আইনগতভাবে সেই চেষ্টাও আমাদের অব্যাহত আছে। অপরাধ দমনে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্ক হওয়ার পরামর্শ আইজিপির। তিনি বলেন, কিশোর ও তরুণরা যাতে এতে আসক্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে পরিবারকে। সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করেন, সার্ফিং করেন, দয়া করে এর যে ঝুঁকি আছে সেই ঝুঁকিটা জেনে বুঝে এটাকে ব্যবহার করবে। এখানে যে অপরাধের সম্ভাবনা আছে এবং যে কোনো কেউ যে কোনো সময় অপরাধীদের দ্বারা ভিকটিম হতে পারে, সেই বিষয়টি জেনে বুঝেই এটাতে ইনভলভ হওয়া উচিত। টিকটকের মাধ্যমে পরিচিত হয়ে কারোর সঙ্গে বিদেশ যাওয়া থেকে বিরত থাকার পরামর্শ আইজিপির। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরেকজনের সাথে স্ত্রীর অবৈধ সম্পর্কের কারণেই পরিকল্পিত হত্যা করেছে সৌমেন রায়। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা জানিয়েছেন তিনি। দুপুর 1টা থেকে প্রায় 3.5 ঘন্টা পর্যন্ত কুষ্টিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনামুল হকের আদালতে জবানবন্দি দেন সৌমেন। কুষ্টিয়ায় 3 খুন মামলার প্রধান আসামি সৌমেন রায়কে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করে পুলিশ। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনামুল হকের কাছে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন তিনি। প্রায় 3.5 ঘন্টা ধরে দেয়া জবানবন্দিতে আদালতকে সৌমেন জানায়, বিকাশ এজেন্ট শাকিলের সঙ্গে সম্পর্কে জড়ায় তার স্ত্রী আসমা। একাধিকবার দুজনকে সতর্ক করেও কাজ না হওয়ায় পরিকল্পিত হত্যার সিদ্ধান্ত নেন তিনি। সেখানে সে নিজেকে সম্পৃক্ত করে একটা জবানবন্দি সে আদালতে প্রদান করেছে এবং সেই জবানবন্দির মধ্যে সে নিজেই বলেছে যে আমি তাকে খুন করেছি। রাষ্ট্রপক্ষের এ আইনজীবী আরও জানান, সৌমেন বিনা অনুমতিতে কর্মস্থল ত্যাগ ও সার্ভিস পিস্তল ও বুলেট নিয়ে আসার কথাও স্বীকার করেছেন। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। এটা নৃশংস হত্যাকাণ্ড। অন্যান্য যে নৃশংস হত্যাকাণ্ড আমরা দেখেছি সে একই রকম একটা হত্যাকাণ্ড। তো আর্মসটাকে তারা রিকভারি যেটা করেছে সেটা হচ্ছে পরীক্ষার জন্য তারা ঢাকাতে পাঠায়। অন্য আইনজীবীরা বলছেন, 164 ধারা জবানবন্দি রেকর্ড হলে আসামির সাজা দিতে তেমন বাধা থাকে না। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় আদালতকে সিদ্ধান্ত নিতে হয় সময় নিয়ে। চিন্তা ভাবনা করে তারপরেও যদি সে সেই দোষ স্বীকার করে, সেই দোষ স্বীকারকারী তার শাস্তির জন্য যথেষ্ট, সেই দোষ স্বীকারী তার শাস্তির জন্য যথেষ্ট হতে পারে। ফৌজদারি এই কার্যবিধির অন্য জায়গায় বলা রয়েছে যে যদি কেউ ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি দেয় এবং এই স্বীকারোক্তির ভিত্তিতে যদি ম্যাজিস্ট্রেট তাকে শাস্তি দেন, তাহলে সেই শাস্তির বিরুদ্ধে অনেক সময় আপিলও করা যায় না। সোমবার সকালে আসমা ও তার ছেলে রবিন এবং শাকিলের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেছেন নিহতের স্বজনরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। থানা বা আদালতে যে কোনো মামলা বা অভিযোগ করার ক্ষেত্রে এখন থেকে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এই আদেশ দেন। 49টি ভুয়া মামলায় এক ভুক্তভোগীর প্রতিকার চেয়ে করা রিট আবেদনে এ আদেশ দেয় হাইকোর্ট। ধর্ষণ, নারী নির্যাতন, মানব পাচার, এসিড সহ নানা অভিযোগে দেশের বিভিন্ন জেলায় 49টি মামলা হয় রাজধানীর শান্তিবাগের একরামুল আহসান কাঞ্চনের বিরুদ্ধে। বাদীর অস্তিত্ব না পাওয়ায় 36 মামলা থেকে তাকে অব্যাহতি দেয় আদালত। আরও 13টি মামলা বিচারাধীন রয়েছে। এর প্রতিকার চেয়ে গত সপ্তাহে রিট করেন কাঞ্চন। দুপুরে শুনানি শেষে হাইকোর্ট মামলা করতে হলে জাতীয় পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক বলে নির্দেশ দেন। একই সাথে এসব মামলার বিষয়ে তদন্ত করে 60 দিনের মধ্যে প্রতিবেদন দিতে সিআইডিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মামলা দায়ের করতে হয় থানায় অথবা কোর্টে, তাহলে জাতীয় পরিচয়পত্র থাকতে হবে এবং জাতীয় পরিচয়পত্রের আইডি নাম্বার যাচাই বাছাই করেই তখনই মামলা নিবে এবং সেইডি প্রধানকে একটা তদন্ত নির্দেশ 60 দিনের মধ্যে একটা অন্তর্বর্তীকালীন রিপোর্ট দেবে যে এই আসলে মামলাগুলো কারা করতেছে। এটা সিন্ডিকেট এবং এই সিন্ডিকেটে দেখা গেছে যে একই মহিলা 3টে জায়গায় মামলা করেছে। ঢাকা করেছে, সাতক্ষীরা করেছে, আবার ব্রাহ্মণবাড়িয়া করেছে। হাইকোর্টের এ আদেশের ফলে নতুন করে আর বঞ্চনার শিকার হবেন না এবং দুর্দশার অবসান হবে বলে আশাবাদ ভুক্তভোগী কাঞ্চনের। সর্বশেষ আমি গত ফেব্রুয়ারি মাসে, গত করোনার আগে
যে 2020 সালের ফেব্রুয়ারি 25 তারিখে আমি চাঁদপুর থেকে একটা মামলা প্রস্তাব সর্বশেষ মামলা জামিন নিয়ে বেরোচ্ছি, সেই থেকে এখন পর্যন্ত আছি। ভাই আমি সর্বশান্ত হয়ে গেছি। আমাকে এই চক্রটা আমার বিভিন্ন রকম, আমার বাবা বাড়ি, আমার নিজের বাড়ি, আমার ফ্যাক্টরি হাতিয়ে নেওয়ার জন্য বিভিন্নভাবে বিভিন্ন জনের মাধ্যমে প্রস্তাব দিয়েছে। এসব মামলায় 4 বছরের বেশি সময় কারাভোগ করেছেন ভুক্তভোগী। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফুসফুসের জটিলতা থেকে এখনো মুক্ত না হওয়ায় বারবার জ্বরে আক্রান্ত হচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসকদের বরাত দিয়ে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার হার্টের সমস্যা আছে, এই সমস্যা ঠিক না হলে ফুসফুসে পানি জমা বন্ধ হবে না। কিডনি ও লিভার ঠিকমতো কাজ করছে না। খালেদা জিয়ার মেডিকেল বোর্ড হার্ট, কিডনি ও লিভারের সমস্যা নিয়ে চিন্তিত বলেও জানান বিএনপি মহাসচিব। এই সমস্যার চিকিৎসা দেশে সম্ভব নয় বলেও জানান তিনি। তার আপনার হার্টের সমস্যা আছে, যেটাতে আপনার তার সেই সমস্যাটা না গেলে তার যে আপনার লাংসে যে মাঝে মাঝে পানি এসে যায়, এটা বন্ধ হবে না। এরপরে যেটা তারা মনে করছে যে তার কিডনি ইজ নট ফাংশনিং প্রপারলি এবং তার লিভারও ঠিকভাবে কাজ করছে না। ঝুঁকি না নিয়ে করোনা সংক্রমণ রোধে স্থানীয়ভাবে লকডাউনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এদিকে দেশীয় শিল্পকে বিকশিত করতে অটোমোবাইল শিল্প উন্নয়ন নীতিমালা 2021-এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বসে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মন্ত্রিপরিষদ সচিব জানান, করোনা সংক্রমণ বাড়লে ঝুঁকি না নিয়ে স্থানীয়ভাবে লকডাউনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। স্থানীয়ভাবে সংক্রমণ রোধে জোর দেওয়া হচ্ছে। উনি বলছেন যে এখন থেকে বলে দাও সবাইকে, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সবাইকে অথরিটি দিয়ে দেওয়া হলো। অলরেডি আমরা চিঠিতে বলে দিচ্ছি, উনি আবার রিমাইন্ড করে দিতে বলছেন কোনো রকমের রিস্ক না নিতে, যেখানে যারা কমফোর্টেবল মনে করবেন তারা যেন সেইখানে আপনার ব্লক করে দিয়ে এটাকে আপনার থামানোর একটা চেষ্টা করে। এদিকে অটোমোবাইল শিল্প উন্নয়ন নীতিমালা 2021-এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব জানান, এতে স্থানীয় অটোমোবাইল উৎপাদনের সঙ্গে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানের সহযোগিতা ও যৌথ বিনিয়োগের সুযোগ বাড়বে। যে অটোমোবাইল যন্ত্র সমূহ উৎপাদন ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে দক্ষতা অর্জন ক্রমে প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করে দেশীয় শিল্পীকে বিকশিত করা। 2 নম্বর হলো স্থানীয় অটোমোবাইল উৎপাদনের সাথে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানের সহযোগিতা ও যৌথ বিনিয়োগ সুযোগ বৃদ্ধি করা, যাতে সাশ্রয়ী মূল্যে বাংলাদেশে সুপরিচিত ব্র্যান্ড ও মডেলের গাড়ি উৎপাদনের সৃষ্টির সুযোগ হয়। মন্ত্রিসভার বৈঠকে জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন 2021-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে চীনের সিনোফার্ম ও ফাইজারের টিকা প্রয়োগ শুরু হবে 19 জুন। আগে থেকে নিবন্ধিত ব্যক্তিরাই পাবেন অগ্রাধিকার। এছাড়া মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও দেয়া হবে টিকা। রোববার দেশে এসেছে সিনোফার্মের 6 লাখ ডোজ টিকা। এর আগে আরও 5 লাখ টিকা উপহার দিয়েছে চীন। এছাড়া কোভ্যাক্স থেকে 1 লাখ ফাইজারের টিকা হাতে পেয়েছে সরকার। সব মিলিয়ে 12 লাখ টিকার প্রয়োগ কবে শুরু হচ্ছে তা নিয়েছিল অপেক্ষা। মহাখালীতে মা ফৌজিয়া মালেকের দোয়া মাহফিলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, সিনোফার্ম ও ফাইজারের টিকার প্রয়োগ শুরু হচ্ছে 19 জুন। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের টিকা হাতে এসে পৌঁছেছে, চাইনিজ টিকা 6 লক্ষ, এবং কিছু হাতে আছে, কিছু ফাইজারের টিকাও আছে। তা আমরা আগামী 19 তারিখ থেকে টিকার কার্যক্রম শুরু হয়ে যাবে। করোনা টিকা পেতে ওয়েবসাইট ও অ্যাপে নিবন্ধন করেছেন 70 লাখ মানুষ। টিকা পেয়েছেন 58 লাখ। নিবন্ধন করেও যারা টিকা পাননি তারা পাচ্ছেন অগ্রাধিকার। এছাড়া মেডিকেল ও অন্যান্য চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের 1.5 লাখ শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকা ছাত্রছাত্রীরা এই টিকা পাবেন। আমরা ভ্যাকসিনেশন প্রোগ্রাম আবার শুরু করছি, যতটুকু পেয়েছি, কিন্তু সেটা তো অল্প, লাগবে কোটি কোটি ভ্যাকসিন। সেই জন্য আমাদেরকে কন্ট্রোল করা ছাড়া, নিয়ন্ত্রণ ছাড়া কিন্তু উপায় নাই।
আমরা যারা নিবন্ধিত আছে সেই অনুযায়ী কিন্তু টিকা দেওয়া হবে। এরই মধ্যে দেশের বিভিন্ন কেন্দ্রে টিকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। দেশের ৩৭টি মেডিকেল কলেজ থেকে টিকা পাবেন মেডিকেলের শিক্ষার্থীরা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় অস্বাভাবিক হারে বাড়ছে করোনা সংক্রমণ, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। তবে সংক্রমণ ও মৃত্যু বাড়লেও বিধিনিষেধ নিয়ে এখনও উদাসীন সাধারণ মানুষ। এদিকে আজও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে আরও 12 জনের মৃত্যু হয়েছে। দিন দিন আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে। একই সাথে বিভিন্ন জেলা থেকেও আসছে রোগী। হঠাৎ রোগীর চাপ বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে শয্যা সংকট, চাহিদা বেড়েছে আইসিইউর। মিউটেশন হওয়ার পর একটা খারাপ কন্ডিশনের দিকে যাচ্ছে এবং রোগীদের অনেক বেশি অক্সিজেন লাগছে, সেই জন্য আমাদের প্ল্যানিংয়ের সমস্যা হচ্ছে। এটা আসলে শুরুতে বোঝা যায় না যে এরকম 100% অক্সিজেন রোগীরও অক্সিজেন লাগবে। এদিকে দিনাজপুর সদরে করোনা শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে 75%। পরিস্থিতির অবনতি হয় সদর উপজেলায় বুধবার থেকে 19 জুন পর্যন্ত সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। সাতক্ষীরায়ও ওঠানামা করছে সংক্রমণের হার। যদি সেই সংক্রমণ বৃদ্ধি পায়, আপনারা জানেন যে সেই ক্ষেত্রে আমাদের চিকিৎসা দিতে গেলে হিমশিম খেতে হবে। সেই কারণে আমরা চিন্তা করছি যে সংক্রমণ যদি আমাদের আওতার ভিতরে রাখতে পারি তাহলে হসপিটালের চাপ কমবে। ঝুঁকিতে থাকা বাগেরহাটের সীমান্তবর্তী উপজেলা মোংলায় সংক্রমণের হার প্রায় 55%, আর জেলায় এই হার 44%। 16 জুন পর্যন্ত বিধিনিষেধ বাড়ানো হলেও তা মানছেন না কেউ। করোনা পরিস্থিতির অবনতি হয়েছে চুয়াডাঙ্গায়। সেখানে এক সপ্তাহ ধরে সংক্রমণের হার 40%-এর উপরে। পরিস্থিতি সামাল দিতে সীমান্তবর্তী 16 গ্রামে বিধিনিষেধ আরোপ করা হলেও নিয়ন্ত্রণে আসছে না সংক্রমণের হার। ফরিদপুরেও 1 মাস ধরে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। জেলা প্রতিরোধ কমিটির সকলকে নিয়ে আমরা যে প্রস্তুতি নিয়েছিলাম, সেই প্রস্তুতির পরেও গত সপ্তাহে আসলে আমাদের সংক্রমণের হার অনেক বেড়ে গিয়েছে। করোনা সংক্রমণ প্রতিরোধে খুলনায় 7 দিনের বিধিনিষেধের দ্বিতীয় দিনেও যানবাহন ও সাধারণ মানুষকে সড়কে অবাধে চলাচল করতে দেখা গেছে। শুধুমাত্র সবকিছু অফ করে দিলে, বন্ধ করে দিলে আমার সবকিছু অটোমেটিক আমার করোনা নিয়ন্ত্রণে আসলে এটা সম্ভব না। মাস্কটা এনশিওর করতে হবে আগে এভরিবডি। এদিকে লক্ষ্মীপুরে 2 আম ব্যবসায়ীর দেহে করোনার ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। শামিমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 1.5 মাস পর একদিনে করোনা রোগীর সংখ্যা 3000-এর বেশি। 20,602 নমুনা পরীক্ষায় শনাক্তের হার 14.8%। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 54 জনের। এ নিয়ে মোট প্রাণহানি 13,172 জনের। দেশে করোনায় 36 দিনের মধ্যে সর্বোচ্চ মৃত্যু দেখল দেশ। গত 24 ঘন্টায় মারা গেছে 54 জন। এর আগে 9 মে মৃত্যু হয় 56 জনের। 49 দিনের মধ্যে সর্বোচ্চ 3050 জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে 26 এপ্রিল 3306 জন করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে কোভিড রোগীর সংখ্যা দাঁড়ালো 8,29,972 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 14.80%। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এ ঊর্ধ্বগতি কমাতে প্রয়োজন সমন্বিত পদক্ষেপ। সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য 2টো পন্থা, এবং এই 2টো পন্থা রাষ্ট্র এবং জনগণ মিলে করতে হবে। যেমন জনগণের দায়িত্ব স্বাস্থ্যবিধি মানা, আর রাষ্ট্রের দায়িত্ব জনগণ যাতে স্বাস্থ্যবিধি মানে সেই জন্য জনগণকে সম্পৃক্ত করে জনগণকে যাতে স্বাস্থ্যবিধিগুলি সঠিকভাবে মানে সেই জন্য তাদেরকে মানাতে হবে। তার মানে একটা নিজেরা মানা আর একটা মানানো। গত 24 ঘন্টায় করোনায় সুস্থ হয়েছেন আরও 2,564 জন। এ নিয়ে মোট সুস্থ 7,68,830 জন। মাহমুদুর নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাত 9টায় বাংলাদেশের এই পর্যায়ে খেলার খবর। শুরুতেই জানাচ্ছি শিরোনাম। কাল বিকেলে বিসিবির গুরুত্বপূর্ণ বোর্ড সভা, সংখ্যা তৈরি হলেও জুলাইয়ের জিম্বাবুয়ে সিরিজ নিয়ে আশাবাদ। নেইমারের নৈপুণ্যে ভেনেজুয়েলাকে উড়িয়ে কোপা আমেরিকা শুরু ব্রাজিলের। রাতে মেসির আর্জেন্টিনার প্রতিপক্ষ চিলি।
কাল বিসিবির গুরুত্বপূর্ণ বোর্ড সভা। জাতীয় দলের কোচিং স্টাফের ভবিষ্যতের সাথে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি বিশ্রাম নিয়ে সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া ঘরোয়া ক্রিকেটের মান ও আম্পায়ারিং আছে এজেন্ডায়। মিরপুর বিসিবি কার্যালয়ে সভা শুরু হবে কাল বিকেল ৩টায়। গেল বছর মার্চে সবশেষ বিসিবিতে বোর্ড সভা বসেছিল। এরপর ভার্চুয়াল সভা হলেও যেখানে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি। প্রায় ১৫ মাস পর পরিচালকদের নিয়ে সামনাসামনি সভায় বসবেন বোর্ড সভাপতি, যেখানে জমে থাকা নানা ইস্যুর সাথে সাম্প্রতিক বিব্রতকর বিষয়গুলো আলোচনায় আসবে। সব বিবেচনায় এবারের সভাকে বলা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সভা। ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির অনুমোদন হবে এই সভাতে। পারফরমেন্স বিবেচনায় বাদ পড়তে পারেন সৌম্য মিঠুন। তাসকিনের ফেরা নিশ্চিত, যোগ হতে পারে শেখ মাহাদির নাম। ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে খেলানোর বিষয়েও আলোচনা হবে। বেতন বাড়বে কিনা সেই সিদ্ধান্ত নেওয়া হবে এই সভাতে। কোচিং স্টাফের মেয়াদও শেষের পথে। হাতে অপশন না থাকায় গিবসন, কুক, ডমিঙ্গোতেই থাকছে বিসিবি। বাড়বে মেয়াদ। স্পিন বোলিং কোচ ও ব্যাটিং পরামর্শকের সম্ভাব্য তালিকা করা গেলেও এখনও চূড়ান্ত নাম আসেনি। বোর্ড সভায় এই বিষয়ে আসবে দিক নির্দেশনা। বাড়ানো হবে নান্নু বাশারের মেয়াদ। ঘরোয়া ক্রিকেট হঠাৎই আলোচনায় এসেছে সাকিব কাণ্ডের পর। আম্পায়ারদের ভূমিকাও হচ্ছে প্রশ্নবিদ্ধ। এবারের সভায় সবচেয়ে গুরুত্ব পেতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেট। করণীয় জানতে কমিটি গঠন করা হয়েছে। কাজের অগ্রগতি জানতে চাইবেন বিসিবি সভাপতি। এদিকে আইসিসি জানিয়েছে যে কোনো দেশ বিশ্বকাপ আয়োজনের আবেদন করতে পারবে। সেজন্য দরকার অবকাঠামোর উন্নয়ন। পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়ামের কাজে গতি আনতে আলোচনা হবে। অক্টোবরে বিসিবি নির্বাচন। এই সভাতে আসতে পারে এজিএম এর তারিখ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার প্রভাবে লকডাউন ও খেলাধুলার উপর স্থগিতাদেশ দিয়েছে জিম্বাবুয়ে সরকার। তবে বাংলাদেশ সিরিজ নিয়ে আশাবাদী দেশটির ক্রিকেট বোর্ড। এরই মধ্যে তাদের সাথে যোগাযোগ হয়েছে বিসিবির। হুট করেই জিম্বাবুয়েতে করোনার সংক্রমণ বেড়েছে। সেজন্য দেশটিতে লকডাউনের সাথে সকল খেলাধুলাও পরবর্তী নির্দেশের আগ পর্যন্ত স্থগিত করতে বলা হয়েছে। সেই নির্দেশনা মেনে এরই মধ্যে সাউথ আফ্রিকা এ দলের বিপক্ষে সিরিজ স্থগিত হয়ে গেছে। তবে বাংলাদেশের জিম্বাবুয়ে সফর নিয়ে শঙ্কা নেই বলছে বিসিবি। একটি টেস্ট, 3টি করে ওয়ানডে ও টি20 খেলতে এ মাসের শেষ দিকে জিম্বাবুয়ে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হলেন মুশফিকুর রহিম। এই প্রথম আইসিসির কোনো স্বীকৃতি পেলেন মিস্টার ডিপেন্ডেবল। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে করা 237 রানের জন্যই তিনি হয়েছেন মে মাসের সেরা ক্রিকেটার। সাবেক ক্রিকেটার, ব্রডকাস্টার ও সাংবাদিকদের পাশাপাশি ভোট দেন সমর্থকেরাও। চলতি বছরের শুরু থেকেই নতুন একটি পুরস্কার চালু করে আইসিসি। প্রতি মাসে হয়ে যাওয়া আন্তর্জাতিক ক্রিকেট বিশ্লেষণ করে বেছে নেওয়া হয় প্লেয়ার অব দ্য মান্থ। যেখানে 4 মাস অপেক্ষার পর কোনো বাংলাদেশির বাজিমাত। মে মাসের সেরার লড়াইয়ে মুশফিক পেছনে ফেলেছেন পাকিস্তানের হাসান আলী এবং শ্রীলঙ্কার প্রভিন জয়বিক্রমাকে। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের 237 রানই তাকে দিয়েছে সেরার মর্যাদা। মে মাসে লঙ্কানদের বিপক্ষে একটি টেস্টও খেলেছেন মুশফিক। থ্যাংক ইউ সো মাচ আইসিসিকে ফার্স্ট অফ অল আমাকে মে মান্থের জন্য নমিনেশন দেওয়ার জন্য, আর তার চেয়ে তো বড় ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে ভোট করেছেন। আমি মনে করি এটি শুধু আমার নাম না, বাংলাদেশকে আপনারা জিতিয়েছেন। তো ইনশাল্লাহ আমার চেষ্টা থাকবে সবসময় শুধু মান্থ অফ দ্য প্লেয়ার না, আমি চেষ্টা করবো সারা বছর জুড়ে যেন আমার এই ধারাবাহিক পারফরমেন্স বজায় থাকে। আইসিসির একটি প্যানেল এই ভোটিং মনিটরের দায়িত্বে ছিল। তার মুখপত্র ভারতের সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণের কণ্ঠে ক্রিকেটের প্রতি মুশফিকের নিবেদনের মুগ্ধতা। আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ চালুর প্রথম 3 মাস পুরস্কার দখলে রাখে ভারত। জানুয়ারিতে ঋষভ পান্ত, ফেব্রুয়ারিতে রবিচন্দ্রন অশ্বিন আর মার্চের সেরা ভুবনেশ্বর কুমার। এপ্রিলের সেরার পুরস্কার যায় পাকিস্তানের বাবর আজমের হাতে। আর এখন মে মাসের সেরা মুশফিক। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ডকে টপকে সেরার দৌড়ে উপমহাদেশের দাপট ধরে রাখলেন মিস্টার ডিপেন্ডেবল। নারীদের বিভাগে সেরাতেও আছে চমক। স্কটল্যান্ডের অলরাউন্ডার ক্যাথরিন ব্রেস হয়েছেন সেরা। আয়ারল্যান্ডের বিপক্ষে 4টি টি20তে 96 রান আর 5 উইকেট এনে দিয়েছে তার এই স্বীকৃতি। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সহজ জয়ে কোপা আমেরিকা মিশন শুরু করেছে চ্যাম্পিয়ন ব্রাজিল। নেইমার নৈপুণ্যে ভেনেজুয়েলাকে হারিয়েছে 3-0 গোলে। এদিকে রাত 3টায় চিলির বিপক্ষে নামবে আর্জেন্টিনা। শিরোপা জিততে সর্বস্ব উজাড় করে দেওয়ার প্রত্যয় অধিনায়ক মেসির।
করোনার চোখ রাঙানি পাশ কাটিয়ে আয়োজকদের দৃঢ়তায় নির্ধারিত সময় শুরু হলো কোপা আমেরিকা। আসরের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে স্বাগতিক ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ের দুর্দান্ত ছন্দ কোপা আমেরিকাতেও ধরে রেখেছে তারা। ব্রাজিলের কাজটা সহজ হয়েছে ভেনেজুয়েলার সেরা খেলোয়াড়দের বেশিরভাগই খেলতে না পারায়। করোনা আক্রান্ত হয়ে দলটির প্রথম পছন্দের 7 জনই ছিটকে গেছে। গোলের উদ্দেশ্যে সেলেসাওদের 18 শটের বিপরীতে ভেনেজুয়েলার শট মাত্র 3টি। 23 মিনিটে মার্কিনিওসের গোলে লিড নেয় ব্রাজিল। 64 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। শেষ দিকে গ্যাব্রিয়েল বারবোসার গোলেও নেইমারের অ্যাসিস্ট। দেশের মাটিতে টানা 21টি কোপা আমেরিকার ম্যাচে অপরাজিত রইল ব্রাজিল। দিনের অন্য ম্যাচে ইকুয়েডরকে 1-0 গোলে হারিয়েছে কলম্বিয়া। এদিকে রাতে মাঠে নামছে আর্জেন্টিনা। তারকা সমৃদ্ধ স্কালোনির দল। স্কোয়াডে থাকলেও মূল একাদশে থাকবেন না আগুয়েরো। ফরওয়ার্ডে মেসিকে সঙ্গ দিবে লাউতারো মার্টিনেজ। এবার আর্জেন্টিনার শিরোপা জয়ে বেশ আশাবাদী মেসি। দলগত পারফরম্যান্সে আস্থা রাখছেন খুদে জাদুকর। আর্জেন্টিনা শুধু আমার উপর নির্ভর করে থাকে না, আমরা সবসময় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল গড়ার চেষ্টা করি, নইলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব না। আমি ক্লাবের হয়ে সবকিছু জিতেছি, কিন্তু জাতীয় দলে অনেক অর্জনের কাছে গিয়েও জিততে পারিনি। দেশের হয়ে কিছু জিততে পারলে দারুণ হবে। যতদিন সামর্থ্য আছে আমি আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করতে লড়ে যাব, যতদিন কোচ বলবে আমায় প্রয়োজন। আর্জেন্টিনার বিপক্ষে সাম্প্রতিক রেকর্ড চিলির পক্ষে নেই। আলবিসিলেস্তের বিপক্ষে শেষ 9 ম্যাচে জিততে পারেনি তারা। আর ব্রাজিলে অনুষ্ঠেয় শেষ 5 কোপা আমেরিকার 4টিতেই গ্রুপ পর্ব পেরোতে পারেনি চিলি। তবে দলটির সামর্থ্য আছে যে কোনো দলকে চ্যালেঞ্জ জানানোর। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সুইডেনের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ ইউরো মিশন শুরু করছে স্পেন। খেলা শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। এদিকে গত রাতে রোমাঞ্চকর ম্যাচ জিতেছে নেদারল্যান্ডস। ইউক্রেনকে হারিয়েছে 3-2 গোলে। অন্যদিকে নর্থ মেসিডিয়ানকে হারিয়ে প্রত্যাশিত শুরু অস্ট্রিয়ার। করোনার হানায় বিধ্বস্ত স্পেন ইউরো মিশনের বিপাকে কোচ লুইস এনরিকে। অধিনায়ক বুস্কেটসের পর ডিফেন্ডার লরেন্তে পজিটিভ হয়েছিলেন। তবে পরবর্তী রিপোর্টে ফিরেছে স্বস্তি। রক্ষণভাগে লাপোর্তে, তোরেস ও আলবা লারোহার বড় ভরসা। মিডফিল্ডের আস্থা রদ্রি, পেদ্রি ও থিয়াগো। অ্যাটাকিংয়ে মোরাতার সঙ্গী তরুণ ফেরান তোরেস। করোনার কারণে সুইডেনও পাচ্ছে না 2 গুরুত্বপূর্ণ সদস্যকে। স্পেনের পরীক্ষায় 4-4-2 ফরমেশনে কোচ অ্যান্ডারসন। রক্ষণে অভিজ্ঞ লাস্টিককে সঙ্গ দেবে লিন্ডেলফ। ফ্রন্ট লাইনে লারসন ও ইসাক। হেড টু হেডে শেষ 5 ম্যাচে 3 জয় স্পেনের। সুইডেন জিতেছে 1 ম্যাচ। এটা অবশ্যই একটা কঠিন ম্যাচ হতে যাচ্ছে, যেখানে দল সেরাটা দেওয়ার চেষ্টা করবে। আক্রমণ ও রক্ষণে কিভাবে খেলতে হবে সেটা ওরা জানে। গ্রুপ সিতে গতরাতে 5 গোলের রোমাঞ্চে জিতেছে নেদারল্যান্ডস। গোলশূন্য প্রথমার্ধ বিভ্রান্ত করতেই পারে, কারণ সব নাটকীয়তা জমা ছিল পরের 45 মিনিটে। বিরতি থেকে ফিরে ডেডলক ভাঙেন উইনালডাম। সেই রেস থাকতেই ব্যবধান দ্বিগুণ করে দেন ভেহোর্স্ট। সহজ জয় পাচ্ছে ডাচরা, এমন ভাবনার সমাপ্তি 75 মিনিটে। 5 মিনিটের ব্যবধানে 2 গোল শোধ দিয়েছেন ইউক্রেন। ইয়ারমোলেঙ্কার পর স্কোরশিটে ইয়ারেমচু। দারুণ কামব্যাকের পরও শেষমেশ পয়েন্ট আর পাওনা হয়নি ইউক্রেনের। 85 মিনিটে ডামফ্রিসের গোলে শেষ হাসি নেদারল্যান্ডসের। রুকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল খেলার খবরে। এবার অন্যান্য প্রসঙ্গ। রাশিয়ার লেনিনগ্রাদে নিজ আঙ্গিনায় শুরু সেই উদ্যোগ এখন প্যাঁচার জাদুঘর। বর্তমানে সেখানে 9 প্রজাতির 17টি প্যাঁচা রয়েছে। প্যাঁচা সম্পর্কে মানুষের কৌতূহল মেটানোর পাশাপাশি বিরল প্রজাতি রক্ষায় এই উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। আর এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। সংসদ সদস্য আসলামুল হকের মৃত্যুর পর রাজধানীর দারুস সালাম গাবতলী কেন্দ্রিক চাঁদাবাজিতে হয়েছে নতুন মেরুকরণ। এখন একচ্ছত্র আধিপত্যের অভিযোগ কাউন্সিলর মুজিব সারওয়ার মাসুমের বিরুদ্ধে। নতুন করে সক্রিয় প্রয়াত আসলামুল হকের বিরোধীরাও। চাঁদাবাজির অভিযোগ আসলাম পরিবারের লোকজনের বিরুদ্ধেও।
রাজধানীর প্রবেশদ্বার ঢাকা 14 আসনের গাবতলী সহ বুড়িগঙ্গার পার ঘেঁষে অনেকগুলো ঘাট, যা ঘিরে সবসময় সরব চাঁদাবাজ সিন্ডিকেট। মাসে চাঁদাবাজির পরিমাণ 15 কোটি টাকার ওপরে। তবে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দাবি এ সংখ্যা 30 কোটি ছাড়িয়ে যাবে। আমাদের এই এলাকায় বৈধ অবৈধ সমস্ত নিয়ে 25 থেকে 30 কোটি টাকা চাঁদা ওঠে। এই চাঁদাবাজির সাথে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী জড়িত নয়। এখানে একটি সিন্ডিকেট আছে, এই চাঁদাবাজিটা ওই সিন্ডিকেটের মাধ্যমে হয়। এলাকাটিতে চাঁদার অন্যতম উৎস ঘাটগুলো। দিনরাত 24 ঘন্টা ব্যস্ত এ ঘাটগুলো থেকে চাঁদা আদায় হয় বিভিন্ন কায়দায়। আমরা এখানে 500 টাকা করে দিই জাহাজের, ওই মাল নামাইলে পরে আনলোড করলে পর, তারপর গদিয়ালারা যে বাতিনের কত দেয় এটা আমরা করতে পারবো না আর কি। এটা আক্তার ভাই আনছে, আক্তার ভাই আবার যে এটা আমাদের মাসুম সরোয়ারের নেতৃত্বে কালেকশন করতেছে। শাহ আলী মাজারের নামে দোকান প্রতি 200 টাকা চাঁদা আদায়ের কথা থাকলেও তোলা হচ্ছে 1000 টাকার ওপরে। স্থানীয় নেতাদের চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল পর্যন্তও করতে হচ্ছে। আসলাম বাজার জিনিসটা গুছানো ছিল, বাজার কম যাই কম সব একটা গুছানো ছিল, জিনিসটা তো আপনার গুছানো নেই। বিভিন্ন রকম মানে কি কম কম নেতার অভাব নেই। অনুসন্ধানে জানা যায় এই এলাকার চাঁদাবাজির নিয়ন্ত্রণ করছে মূলত 3টি গ্রুপ। প্রথমটির নেতৃত্বে উত্তর ঢাকার 9 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুজিব সারোয়ার মাসুম, সঙ্গে আছেন শামসুল, নাসির, স্বপন সহ বেশ কয়েকজন। গত 7 জুন এক আলোচনা সভায় চাঁদাবাজির সমালোচনা করায় নিজ দলের নেতাদের উপর ক্ষিপ্ত হন কাউন্সিলর মাসুম। আমার কোনো লোকজন ওখানে চাঁদাবাজি করে না, ওখানে কোনো চাঁদাবাজি না, অনেক পার্কিং আছে, পার্কিং এর টাকা উঠায়, সর্বৈব মিথ্যা, 100% মিথ্যা বলে, এগুলো ষড়যন্ত্র। তবে আসলামুল হকের শ্যালক মনসুরকে নিয়ে চাঁদাবাজি ধরে রাখার চেষ্টায় মরিয়া প্রয়াত এমপির বড় ভাই মফিজুল ইসলাম বেবু। গাবতলী বাস টার্মিনাল সহ গণপরিবহনের চাঁদাবাজিতে এখনো একক আধিপত্য তার। অন্য পক্ষের নেতৃত্বে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা নাবিল খান। আওয়ামী লীগের কেউ এই চাঁদাবাজি করে না, আর যারা করে এটা জাতীয় পার্টির এক কেন্দ্রীয় নেতা, প্রেসিডিয়ামের সদস্য, তার নেতৃত্বে 2-1 কমিশনারের সাথে সম্পৃক্ত আছে। তাদের নেতৃত্বে এই চাঁদাবাজি বা বিভিন্ন জুলুম অত্যাচারগুলো হয়ে থাকে। 28 জুলাই ঢাকা 14 আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ। সৎ, নিষ্ঠাবান ও চাঁদাবাজ বিরোধী নতুন নেতৃত্ব নির্বাচনের প্রত্যাশা ভোটারদের। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকায় পশুর হাট বসানোর ক্ষেত্রে উত্তর সিটি গুরুত্ব দিচ্ছে জনস্বাস্থ্যকে। 10টি হাটের ইজারার দরপত্র আহ্বান করেও মহল্লার মধ্যকার 3টি বাদ দিয়েছে। অন্যদিকে ঢাকা দক্ষিণ গুরুত্ব দিচ্ছে রাজস্ব আদায়কে। গত বছরের চেয়ে বাড়িয়েছে 2টি হাট। 13টি হাটের বেশিরভাগই হচ্ছে আবাসিক এলাকায়। এ চিত্র গত বছরের ঢাকা দক্ষিণের মেরাদিয়া হাটের। খালি জায়গায় কোরবানির পশুর হাট বসানোর কথা থাকলেও পরিধি বেড়েছিল বনশ্রীর আবাসিক এলাকার বাসাবাড়ির সামনে পর্যন্ত। এবছরও মেরাদিয়া হাট ইজারা দেয়া হচ্ছে। এছাড়া উত্তর শাহজাহানপুর, গোপীবাগ, হাজারীবাগ সহ বেশ কয়েকটি হাট বসছে ঘনবসতিপূর্ণ এলাকায়। করোনায় যেখানে হাট কমানোর পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের, সেখানে দক্ষিণ সিটিতে 2টি হাট বাড়ানো হয়েছে। ডিএসসিসির তথ্য বলছে হাটের চাহিদা ছিল 18টির মতো, তবে করোনার মধ্যেও রাজস্বকে বিবেচনায় এনে 13টি হাট ইজারা দেওয়া হচ্ছে। দক্ষিণ ঢাকার মেয়র জানিয়েছেন প্রতিটি হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হবে। হাটগুলো আমরা এমনভাবে বিন্যাস করেছি যে দূরবর্তী জায়গাগুলোতে যাতে করে এই হাটগুলো হয়, যাতে করে সেই এলাকার মানুষজন যাতে করে সেখানে তাদের কোরবানির গরুরগুলো কিনতে পারে। আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকেই এবং করোনা পরিস্থিতির দিকে নজরে নিয়েই আমরা গতবারের মতোই আমরা সেভাবেই কার্যক্রম আরম্ভ করেছি। এদিকে ডিএনসিসি 10টি হাটের ইজারার দরপত্র আহ্বান করলেও বাদ দিয়েছে 3টি। উত্তর সিটি চাইছে শহরের শেষ প্রান্তে খোলা মাঠে হাট বসাতে। এতে করোনা সংক্রমণ প্রতিরোধ সম্ভব বলে মনে করেন উত্তর ঢাকার মেয়র। ভাসান থেকে শহরের মাঝখানে একটি হাট হতো, ওটি আমরা ক্যান্সেল করে দিচ্ছি। সুতরাং আমরা মনে করি যে আমাদের স্বাস্থ্যগতভাবে স্বাস্থ্য বিবেচনা করে পয়সার দিকে না তাকিয়ে, রেভিনিউর দিকে না তাকিয়ে আমরা কিন্তু এবারটা যদি হাট আরো কমাতে হয় আমরা কমিয়ে দিব। এবার ছড়িয়েছে করোনার ভারতীয় ধরন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন হাটে দেশের বিভিন্ন জেলা থেকে আসবে ব্যবসায়ীরা। নজরদারি না থাকলে ক্রেতা বিক্রেতা সমাগমে বাড়তে পারে করোনা সংক্রমণ। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
গত 6 বছরে আইপিওর মাধ্যমে 68টি প্রতিষ্ঠান পুঁজিবাজার থেকে 4,831 কোটি টাকার মূলধন সংগ্রহ করেছে বলে সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সংসদকে জানান, বিগত এক দশকের ক্রমাগত উচ্চ জিডিপি প্রবৃদ্ধি অর্জন কোভিড-19 প্রভাবে সাময়িক বাধাগ্রস্ত হয়েছে। সংসদে প্রাণীখাদ্য তৈরিতে আয়োডিনযুক্ত লবণ ব্যবহারে বিধান রেখে সংসদে পাশ হয় আয়োডিনযুক্ত লবণ বিল 2021। এতে আইন অমান্য হলে সর্বোচ্চ 3 বছরের জেল এবং 15 লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। 4 দফার 2 উৎপাদনমুখী শিল্প কারখানায় ঘোষিত প্রণোদনার বাস্তবায়ন হয়েছে 98.5%। বাংলাদেশ ব্যাংক বলছে এসএমই খাত এবং কৃষকদের জন্য বরাদ্দকৃত অর্থের প্রায় 20% প্রণোদনা এখনও বাস্তবায়ন হয়নি। অর্থনীতিবিদরা বলছেন, করোনার ক্ষতি সামলে উঠতে ক্ষুদ্র উদ্যোক্তা এবং কৃষকদের জন্য প্রয়োজন নতুন স্কিমের। এজন্য ব্যাংকগুলোকে অগ্রণী ভূমিকা রাখার তাগিদ তাদের। করোনা ভাইরাস মহামারীতে অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় বিভিন্ন খাতে 23টি আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যানুযায়ী উৎপাদনমুখী শিল্প কারখানার জন্য 33,000 কোটি টাকার মধ্যে 28,000 কোটি টাকা 3,245টি প্রতিষ্ঠানকে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে দেয়া হয়েছে এবং শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা হিসেবে দেয়া হয়েছে 2,500 কোটি টাকা। এতে করোনার ক্ষতি থেকে ঘুরে দাঁড়িয়েছে শিল্প প্রতিষ্ঠানগুলো। তবে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এসএমই উদ্যোক্তাদের জন্য সরকার ঘোষিত 20,000 কোটি টাকার প্রণোদনার এখনও বিতরণ হয়নি প্রায় 4,500 কোটি টাকা। দেশে ফরিদা পারভিনদের মতো ক্ষুদ্র উদ্যোক্তা যারা দেশের পণ্য রপ্তানির মাধ্যমে বিদেশে ছড়িয়ে দিতে চায়, তাদের দাবি সরকারের বিভিন্ন নীতিগত এবং আর্থিক সহায়তার। সরকার থেকে যদি এ ধরনের কোনো প্রণোদনা দেওয়া হয় কিংবা কোনো লোন স্যাংশন এরকম ব্যাপার থাকে, তো সেটা হলে বড় এক্সপোর্ট করতে গেলে আমাদের জন্য তো অবশ্যই খুব হেল্পফুল হবে এবং আমিও চাই। প্রান্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে যারা ব্যাংকিং চ্যানেলের সাথে যুক্ত নয়, তাদেরকে বাংলাদেশ কৃষি ব্যাংক এবং উন্নয়ন ব্যাংকের মাধ্যমে তৃণমূল পর্যায়ে অর্থায়ন করার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। যারা ব্যাংকের সাথে এখন পর্যন্ত সংযুক্ত নন, তাদেরকেও কৃষি ব্যাংক অথবা রাকাব অথবা বাংলাদেশ উন্নয়ন ব্যাংকের সাথে সংযুক্ত করে তৃণমূল পর্যায়ে বিশেষ করে ইউনিয়ন এবং গ্রাম লেভেলে দেওয়া হোক, সেটা আমি দাবি জানাচ্ছি। এদিকে কৃষি খাতের জন্য দেয়া 5,000 কোটি টাকার প্রণোদনার বিতরণ হয়েছে প্রায় 4,500 কোটি টাকা। ঋণ পেয়েছেন 1,72,390 জন কৃষক। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাশিয়ায় চালু হয়েছে পেঁচা জাদুঘর। শুনতে অবাক লাগলেও 9 প্রজাতির পেঁচা নিয়ে ভিন্ন এই উদ্যোগ নিয়েছেন রুশ নাগরিক গালিয়া নাসিবুল্লিনা। পেঁচা সম্পর্কে মানুষের কৌতূহল মেটানোর পাশাপাশি বিরল প্রজাতি রক্ষায় তার এই উদ্যোগ। সম্প্রতি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তার এই জাদুঘর। নিশাচর পাখি পেঁচাকে নিয়ে কৌতূহলের শেষ নেই, তাই কাছ থেকে পেঁচা দেখার অভিজ্ঞতা দিতে রাশিয়ায় প্রথমবারের মতো খোলা হয়েছে পেঁচার জাদুঘর। সেখানে আছে নানা ধরনের পেঁচা। পেঁচার প্রতি ভালোবাসা থেকে 8 বছর আগে ব্যক্তি উদ্যোগে গালিয়া নাসিবুল্লিনা রাশিয়ার লেনিনগ্রেড প্রদেশে নিজের আঙিনায় পেঁচা পালতে শুরু করেন। ধীরে ধীরে বড় হয় তার পেঁচার সংগ্রহ। 2017 সালে চালু করেন ফিলোসোফিয়া জাদুঘর। বর্তমানে 9 প্রজাতির 17টি পেঁচা আছে তার সংগ্রহে। একবার পার্কে যে একটি গাছে বসে থাকা পেঁচা নিয়ে মানুষের কৌতূহল দেখি, তখন মাথায় ধারণা আসে যারা পাখি ভালোবাসে বা প্রকৃতি ভালোবাসে তাদের জন্যই আসলে আমার এই উদ্যোগ। গালিয়ার এই সংগ্রহ এরই মধ্যে বেশ সাড়া ফেলেছে। পাখিগুলোর সাথে সময় কাটানো, ছবি তোলা এবং ছুঁয়ে দেখার সুযোগ হাতছাড়া করতে চান না স্থানীয়রা। সত্যি বলতে পাখিগুলো সম্পর্কে অনেক কিছু জানার আছে, যা এখানে এসে আমরা দেখেছি। পাখিগুলো অসম্ভব সুন্দর, অনন্য বৈশিষ্ট্যের। এছাড়াও এখানে অসুস্থ এবং আটকে পড়া পেঁচাদের উদ্ধার করে এনে চিকিৎসা সেবা দিয়ে থাকেন গালিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমেও জনপ্রিয়তা পেয়েছে গালিয়ার এই জাদুঘর। আছে 5,000-এর বেশি ফলোয়ার। প্রতি সপ্তাহে গালিয়ার এই জাদুঘর দেখতে ভিড় জমে মানুষের। লুৎফা ফৌজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।